আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো জানি যে আজকে আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল জামিন পেয়েছেন। আপনি আসলে ন্যায় বিচার নিয়ে কতটুকু হচ্ছে দিয়ে চিন্তা করছেন? আমি বরাবরই বলেন একটু করে বলুন। নির্দেশনা দিতেছি আপনি শুরু করেন। সবাই চুপ করলে বলবে, সবাই চুপ করেন। আমি একদম বরাবর শুরু থেকে আমার আইনের উপরে বিশ্বাস ছিল, শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন, আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত মানে নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ দেখে। থ্যাংক ইউ। আমি আসলে বিচার পাবেন বলে কি মনে হচ্ছে? সেজন্য তো আপনাকে চুপ করতে হবে। সবাইকে চুপ করতে হবে ভাই। আমার কথা কি করে শুনবেন না? ন্যায় বিচার নিয়ে কতটুকু আপনি আপনারা চুপ রাখলে ভাই এভাবে কেন কথা বলা যাচ্ছে? ভাই সাইলেন্স না হইলে কথা শুনতে পাবেন। আপনারা বলেন তাহলে আমি খালি শুনি। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না। মানে আমি পাচ্ছি না আর কি। স্যার আপনারা চুপ না করলে চলে যাবে। মোবাইল কথা বলছি না, আমি মোবাইল কথা বলছি না। বলেন ন্যায় বিচার নিয়ে আপনি কতটুকু আসে বলেন যাই না। আপনারা সাইলেন্ট হন না। দিবে না। চলে আসে। আমার আসলে এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ। আচ্ছা আপু, একই ঘটনায় আপনি একটি মামলা করেছিলেন, সেটি চলমান আছে। এরপরে একই ঘটনায় আবার আপনারা এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম না, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই হ্যাঁ ওই বিচারটা যখন আসলে আমার হবে। শেষ একটা প্রশ্ন, আপনার ওই মামলা থেকে আসলে ওই মামলাতে আপনাকে দমানোর জন্যই কি এই মামলাটি কি মনে হচ্ছে? আসলে আপনার এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। ইমু প্রশ্ন করো, ইমু প্লিজ। একদম এই জায়গাটায় দাঁড়িয়ে এই মামলাটা নিয়ে সবচেয়ে যদি বলতে চাই নেভিচারের কথাটা বলে ফেলছেন, এটাই শেষ পর্যন্ত নেভিচার পাওয়ার আশা ছিল কিনা? আসলে নেভিচার একদম মামলাটা আমি কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই, আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত হতে চাই না।
আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এটা সব নিয়ে এত কথা হচ্ছে, আপনাকে স্ট্যাটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো, এটাকে আসলে মনে করেন এটা কাকতালীয়? আমি কিছু বলতে চাই না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ধন্যবাদ। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হয় আমি নিজে থেকে করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। যাওয়ার জায়গা করে দেন, আস্তে আস্তে আইনজীবী কথা বলবে, আইনজীবী কথা বলবে, আইনজীবী কথা বলবে। হাতে রাখেন। এটা হলো একটা রাষ্ট্রীয় ইস্যু। আদালত যে কথা বলছে আজকে, আমি তো ভয় পাইছি, আমি তো আপনাদের ভয়তে পালাইছি কালকে। আপনি মোবাইল বন্ধ করছেন, পরে আমি বুদ্ধি করে হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছি। আপনি দিছো? হ্যাঁ দিছি তো, পাও নাই? লাইট লাগবে না, যাই যাই যাই, আপা শুরু করি। আমি কি তোমার ফেসবুকে নাই, মেসেঞ্জারে নাই? আচ্ছা অসুবিধা নাই, এখানে নেটের ঝামেলা আছে। গেলাম গেলাম। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, হ্যাঁ। জনা জনা আরে গান আছে নীলাঞ্জনা নিয়ে, এত কিছু আছে। নীলাঞ্জনা রিফাত সুরভি। এই আমরা জানতে চাচ্ছি যে আজকে গতকালকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল চিত্রনায়িকা। আপনি দীর্ঘদিন ধরে তার আইনজীবী হিসাবে আদালতে কাজ করছেন, আজকে আদালত আত্মসমর্পণ করেছেন, পাশাপাশি আর কি চেয়েছেন? আদালত কি আদেশ দিলেন? গতকাল মামলাটি চার্জের জন্য দিন ধার্য ছিল। পরিমণি একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় বিজ্ঞ আদালতে উপস্থিত হতে পারেননি। আমরা সময়ে দরখাস্ত দিয়েছিলাম, যেহেতু বিজ্ঞ আদালত সময়ের দরখাস্তটি নামঞ্জুর করেছেন এবং চার্জ গঠন করে পরিমণির বিরুদ্ধে WA ইস্যু করেছিলেন। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিনপ্রাপ্ত। এখন কোনো হচ্ছে দিয়েছিলেন কিনা, শর্ত জুড়ে দিয়েছিলেন না জামিনের ক্ষেত্রে, দিয়েছেন কিনা? না, বিজ্ঞ আদালত কোনো শর্ত দেয়নি।
1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। আচ্ছা, পরবর্তী শুনানি কোনো তারিখ বা কিছু জানানো হয়েছে কি? ওটা গতকালকে দিয়ে দিয়েছে ভাই। আরেকটা বিষয় পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে গণমাধ্যমে কথা বলা নিয়ে আদালতে বেশ কিছু প্রশ্ন করেছেন, কি বলেছেন একটু যদি আমাদেরকে বলতেন। বিজ্ঞ আদালত বলেছেন যে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী আপনাদেরকে মামলার প্রচারণার বিষয়ে সংযত হওয়ার জন্য বিজ্ঞ আদালত আহ্বান জানিয়েছেন, যাতে যথাযথ তথ্যটা যায় এবং আদালতে যে বিষয়গুলো একান্তই বিচারিক সেই বিষয়গুলো যাতে বাইরে না যায়, এই বিষয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত একটু সতর্ক থাকার জন্য বলেছেন সবাইকে। আপনি তো পরিমণির আইনজীবী, পরিমণি একটি মামলা করেছে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, সেখানে আরেকটি একই ঘটনায় সেই বোট ক্লাবের তার বিরুদ্ধে আরেকটি মামলা চার্জ গঠন হয়ে গেল। দুটো ঘটনা যদি একই হয়, দুটি ঘটনায় একই সাথে সঠিক হয় কীভাবে, এর আইনি ব্যাখ্যাটা আসলে কী? মূলত পরিমণির সাথে যে ঘটনাটি ঘটেছিল আপনারা সবাই জানেন, পরিমণি বাদী হয়ে বোট ক্লাবের বিষয়ে সাভার থানায় একটি মামলা করে, যে মামলাটি এখন বিচারিক আদালতে আছে। অলরেডি সে সেই মামলায় জবানবন্দি দিয়েছে। একই বিষয় নিয়ে 1 বছর পর আজকের যে বাদী, যে মামলার বাদী, সে 1 বছর পরে এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে, এবং আরও 1 বছর পর 2022 সালে প্রতিবেদন আসে। আমরা মামলার বিষয়ে ডিসচার্জের একটা দরখাস্ত দিয়েছিলাম, বিজ্ঞ আদালত আমাদের সময়ের দরখাস্ত নামঞ্জুর করে চার্জ ফ্রেম করেছেন বিধায় আমরা বিজ্ঞ আদালতে ডিসচার্জের দরখাস্তটি শুনানি করতে পারিনি। তবে আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি। যে কথা বলছিলেন, আইনে তো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, যেহেতু আপনারা প্রথমে একই ঘটনায় মামলা করেছেন, সেক্ষেত্রে এই মামলায় যে অভিযোগ বা চার্জ গঠন হয়েছে সেখানে আপনারা উচ্চ আদালতে যাবেন কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই, যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। আর কারো কিছু? অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদেরকেও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কাছে তো কার্ডটা কিছু নেই। লিটন ভাই আসো আসো আসো। এই যারা ভাইয়ের নাম কি? নিরঞ্জন আর রিফাত সুরভি। ভাইয়া আপনার নাম কি? লিটন মাহমুদ। কোন ইসে? BBC নিউজ। নীলাঞ্জনা রিফাত সুরভি। এই ওই পাশে যে সব অ্যারেস্ট হয়েছে। পাইলো কই, আসতেছি আপনার কাছে, টাকা দিয়ে ভাড়ায় আপনি আসেন। কি করবো? কষ্ট করে নিচে নামেন, আপনি পিছনে যান। নীলাঞ্জনা রিফাত সুরভি। আমি সুতা এখন দিয়ে দেখাইবো, সবাই দেখাইবো। দিল্লু কই? আর ওই মামলায় সবাই আগের মতো দাঁড়ায় যান, আগের মতো দাঁড়ায় যান। আরে সর্ব আচ্ছা, আমরা একটু যাই। সেটা হচ্ছে আজকে এই জুলাই যে বিপ্লবের ঘটনায় আমরা জানি যে প্রায় 1,500-এর অধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, হাজারো মানুষ আহত হয়েছে। সেই শেখ হাসিনা সরকারের যারা দোষর ছিলেন তাদের বেশ কয়েকজনকে, 12 জনকে আজ আদালতে তোলা হয়েছিল। সেখানে আপনারা আদালতে তোলার পর যিনি তদন্ত কর্মকর্তা, তাদের কি দেখাতে বলেছেন, কোনো রিমান্ড চেয়েছেন কিনা, আপনারা সেখানে কি যুক্তি তুলে ধরেছেন, তারা জামিন আবেদন করেছিল কিনা অপোজিশন থেকে, সেখানে আদালত কি আদেশ দিলেন, একটু যদি আমাদেরকে জানাতেন। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার এই ফ্যাসিজম টাইমে এবং তার সরাসরি আমলে এদেশে হাজার হাজার মানুষকে গুম, হত্যা এবং নির্যাতন করা হয়েছে এবং বহু মানুষকে তার অত্যাচার এবং তার নির্যাতনের কারণে বিদেশে পাড়ি দিতে হয়েছে এবং দেশে আয়নাগর, বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন
গুম, হত্যা এবং ক্রস ফায়ার হাজার হাজার মানুষকে সে হত্যা করে তার 15 বছর তার ক্ষমতা, অবৈধ ক্ষমতা টিকিয়ে রেখেছে। সর্বশেষ জুলাই আগস্টে যে ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সময় আপনারা জানেন যে ছোট ছোট কচি বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং বাচ্চা সহ হাজার হাজার প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং এই বাচ্চাদের রক্তে ঢাকার রাজপথ, কালো রাজপথ রঞ্জিত হয়েছিল। আজকে সে ফ্যাসিস্ট হাসিনার যারা অন্যতম সহযোগী তাদের 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন থানার মামলায় হত্যা এবং হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তাগণ আজকে বিজ্ঞ সিএম আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে সালমান এফ রহমান, অবৈধ মন্ত্রী আনিসুল হক, অবৈধ এবং তা অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পুলিশের কর্মকর্তা চৌধুরী আব্দুল মামুন, আইজিপি আব্দুল মামুন সহ প্রায় 12 জনকে আজকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, হত্যা মামলায় এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তারা উপস্থাপন করেন। তার মধ্যেই 11 জনকে বিভিন্ন মামলায়, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর একজন ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে অন্যতম সহযোগী এবং যে ফ্যাসিস্ট শাসন আমলে ইভেন যে জুলাই আগস্টে যে হত্যা, সেই হত্যার সঙ্গে যিনি সরাসরি জড়িত সালমান এফ রহমান, যে বাণিজ্য উপদেষ্টা ছিল এবং এই সালমান এফ রহমানকে একটি হত্যা মামলায়, এটা হল যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলা, এই মামলায় জুলাই আগস্টের 21/7/24 এক 16 বছরের একটি ছাত্র, খুব বাচ্চা ছেলে, তাকে গুলি করে রাজপথে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সালমান এফ রহমান একজন এজাহার নামী আসামি এবং এই মামলায় আপনারা জানেন যে জুলাই হত্যা যে মামলাগুলো, আমরা বলি এই মামলা দুটো দিক। একটি হলো যারা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও এই মামলার আসামি, আর যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তারাও এই মামলার আসামি। এবং যিনি সরাসরি গুলি করে হত্যা করেছেন তার যে অপরাধ এবং যে তার শাস্তি, আর যিনি এই হত্যাগুলো করার জন্য যিনি ষড়যন্ত্র করেছেন তার একই শাস্তি হবে বিচারে। সেই হিসাবে আপনারা জানেন যে গণভবনে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সালমান এফ রহমান সহ জুনায়েদ আহমেদ পলক এবং হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন এবং আরও অন্য যারা, তারপর আরাফাত সহ আরও অন্যান্য যারা, ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা অবৈধ মন্ত্রী এবং 14 দলীয় যারা আছে তারা, নেতারা, সহযোগী যারা আছে, তারা বারবার গণভবনে বসে তারা স্বৈরাচারী হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, এই হত্যাগুলো চালানোর জন্য তারা ষড়যন্ত্র করেছে। অতএব এই ষড়যন্ত্র করার কারণে রাজপথে এই হত্যাগুলো হয়েছে। এই হত্যার জন্য, এই অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য তারা যে গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করেছে, সেই জন্য তাদেরকে এই মামলাগুলো, তাদের বিরুদ্ধেও এই মামলাগুলো অভিযোগ গঠন করা হবে এবং তারা এই মামলাগুলো তারা শাস্তি তারা পাবে। সেছাড়াও যে চৌধুরী আব্দুল মামুন, পুলিশের প্রধান কর্মকর্তা, আইজিপি, আপনারা জানেন যে জুলাই আগস্টের এই আন্দোলনের সময় পুলিশের সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও তার পুলিশ হেডকোয়ার্টারে এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে তার সলা পরামর্শ করে এবং গোপন বৈঠক করে এই হত্যাগুলো চালিয়ে যাওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছে এবং নির্দেশ দিয়েছে, সেই জন্য সেই এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং তারা সরাসরি রাজপথে জড়িত ছিল গুলিতে, তারাও এই অপরাধমূলক ষড়যন্ত্র এবং সরাসরি হত্যা অংশগ্রহণ করার জন্য এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই মামলাগুলোতে তাদের বিরুদ্ধে শাস্তি হবে। শাস্তি হবে বলছেন, এখন পর্যন্ত কি কেউ স্বীকারোক্তি করে জবানবন্দি দিয়েছে? এটা আমরা রিমান্ডে নেওয়া এবং রিমান্ডে তাদের সেগুলি প্রকাশ করছে না, এগুলি পরবর্তী জুনায়েদ আহমেদ পলক
আরে এত কেবল তো ভাই